আবারও নিয়ে চলে আসলাম রেলওয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেনের সেট। অলরেডি একটা সেট হয়ে গেছে, আজ কিন্তু আমাদের দ্বিতীয় সেট। আপকামিং রেলের প্রচুর যে ভ্যাকান্সি বেরাচ্ছে, সে আমাদের এনটিপিসি হোক, আমাদের এএলপি হোক, টেকনিশিয়ান হোক, গ্রুপ ডি হোক, যে কোনো পোস্ট যেটা হচ্ছে তোমার স্বপ্নের চাকরি, রেলের চাকরি, সেই চাকরি পাওয়ার জন্য এই ক্লাসটা তোমাদের জন্য হবে রামবাণ। যেখানে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা এই ক্লাসগুলো মন দিয়ে করছো তাদের কিন্তু এখান থেকে 100% কমন আসবে। এই যে লিখে রেখেছি 100% কমন। তো চলো ক্লাস শুরু করে দিই। প্রত্যেকটা কোয়েশ্চেন হবে বিগত বছরের এবং বাছাই করো। চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে বিগত বছরের রেলওয়েতে আসা। যারা মনে করছো আরআরবি গ্রুপ ডি দেবে, এনটিপিসি দেবে, এএলপি দেবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা হবে গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট অন্যান্য সমস্ত পরীক্ষার জন্যও এটা ভালো হবে। তো চলো শুরু করে দিই ক্লাস। তোমাদের প্রত্যেকের কাজ হবে হচ্ছে কোয়েশ্চেন দেখা, দেখে কিন্তু পড়ে উত্তর করা কমেন্ট বক্সে, তারপরে এগিয়ে যাওয়া। চলো প্রথম প্রশ্ন শুরু করি। দেখো এসছিল আরআরবি গ্রুপ ডি 2022 এবং জেই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম 2014। এই এক্সামগুলো কিন্তু লাস্ট ইয়ারের মানে বিগত বছরের, সেখান থেকে প্রশ্নগুলো তোলা। চলো প্রশ্ন তোমাদের চোখের সামনে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কনসেপ্ট আমি কিন্তু করিয়ে রেখেছি। তো গণপরিষদে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাথায় রাখবে এই যে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কিন্তু তৈরি হয়েছিল 9th নভেম্বর, 9th ডিসেম্বর, 9 ডিসেম্বর 1946। এই দিন কিন্তু এই গণপরিষদের প্রথম যে অধিবেশন সেটা কিন্তু বসেছিল কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসেছিল কোথায়? কনস্টিটিউশন হলে, সংবিধান সদনে, কনস্টিটিউশন হল। এই কনস্টিটিউশন হলে কিন্তু এই গণপরিষদের প্রথম মিটিং বসেছিল। গণপরিষদটা কি? গণপরিষদ হচ্ছে আমাদের সংবিধান রচনাকারী একটা সংস্থা, একটা গ্রুপ বা একটা কমিটি বলতে পারো, যারা মিলে আমাদের এই সংবিধানটাকে রচনা করবে। তো এই প্রথম দিন এই গণপরিষদের যিনি সভাপতি হয়েছিলেন তার নাম হচ্ছে সচিতানন্দ সিনহা। সচিতানন্দ সিনহা, এস এন সিনহা লিখে দিই, মানে হচ্ছে সচিতানন্দ সিনহা। ঠিক আছে। এবার এখানে যে প্রশ্নটা করেছে যে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন, তাহলে এখানে কি সচিতানন্দ সিনহা আমাদের উত্তর হবে? এখানে কিন্তু হবে না, কারণ সচিতানন্দ সিনহা কিন্তু অস্থায়ী সভাপতি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। ঠিক এর দুদিন পর অর্থাৎ 11 তারিখে আবারও মিটিং বসেছিল, যে সময় কিন্তু এই গণপরিষদের মেন যিনি চেয়ারম্যান হয়েছিলেন তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর তাহলে আমাদের রাজেন্দ্র প্রসাদ। প্রত্যেকে কমেন্ট করবে আনসার, তারপরে কিন্তু ভিডিওটা এসে দেখবে চালিয়ে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নিচের কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু বিভিন্ন এক্সামে যেমন প্রশ্ন এসছে সেগুলো আমি করাচ্ছি, মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে যেমন কোয়েশ্চেন এসছে একদম মোস্ট ইম্পর্টেন্টগুলো কিন্তু তুলে তুলে করাচ্ছি। তো এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন, এর মধ্যে কে খসড়া কমিটির চেয়ারম্যান বা সদস্য ছিলেন না? কি হবে দেখো, সৈয়দ মুস্তাফা সাদুল্লাহ, নাকি এন গোপালস্বামী আয়াঙ্গার, নাকি ডক্টর কে এম মুন্সি, নাকি এ ভি ঠাক্কর। এই এ ভি ঠাক্কর বলে কিন্তু কেউ এই মানে আমাদের যে ড্রাফটিং যে কমিটি রয়েছে বা বলতে পারো খসড়া কমিটি, তার কিন্তু মেম্বার ছিলেন না। এই ড্রাফটিং কমিটি হচ্ছে এমন একটি কমিটি বা এমন একটি গ্রুপ বলতে পারো যেখানে 7টা মেম্বার বিশিষ্ট এই কমিটি, 7টা মেম্বার কিন্তু এই কমিটিতে ছিল ড্রাফটিং কমিটির। এই কমিটির কাজ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই কমিটি কিন্তু সংবিধানের ড্রাফট বা খসড়া তৈরি করতে মানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কিন্তু খসড়া বা তাদের যে ড্রাফট, তাদের যে রাফ, সেটা কিন্তু তৈরি করেছিল। এবার এই যে ড্রাফটিং কমিটি, এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর ছিলেন, বি আর আম্বেদকর ছিলেন এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির কিন্তু চেয়ারম্যান। এই খসড়া কমিটিকে তৈরি কবে করা হয়েছিল? এই খসড়া কমিটির তৈরির ডেটটাও পরীক্ষা জিজ্ঞেস করে, মাথায় রাখবে 29শে আগস্ট 1947। এই কমিটি প্রথম কিন্তু তৈরি হলো। ঠিক আছে। এরপরে এই কমিটিটা কি করলো, একটা তাদের খসড়া প্রস্তুত করলো, যেটা হচ্ছে সংবিধানের একটা রাফ বলতে পারো। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের এ ভি ঠাক্কর। ইনি কিন্তু এই ড্রাফটিং কমিটির মেম্বার হিসাবে ছিলেন না।
প্রচন্ড পরিমাণে একটা সুসংবাদ, লঞ্চ হয়ে গেছে আমাদের এসএসসি জিডির নিউ কোর্স। লাস্ট ইয়ার এই জিডির কোর্স থেকে কিন্তু ভরে ভরে প্রচুর সিলেকশন পেয়েছে ছেলেমেয়েরা, কিন্তু দেশকে সেবা করতে অলরেডি চলে গেছে। তাই আবারও কিন্তু তোমাদের রিকোয়েস্টে, তোমাদের অনুরোধে লঞ্চ করে দেওয়া হলো নতুন ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে। যারা মনে করছো তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও, তোমাদের দেশকে সেবা করার তোমাদের একটা স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের হাত ধরতে পারো, যার মাধ্যমে আমরা তোমাদের হেল্প করব এবং তোমাদের ওই যে ইউনিফর্মটা পরে দেশকে তুমি সেবা করবে সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে আমরা হেল্প করতে পারি। সাথে আমাদের কিন্তু বিভিন্ন আরো কোর্স রয়েছে, প্রত্যেকেই জানো। ছোট্ট করে একটু বলে দিই, দেখো আমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্ট ডেডিকেটেড কোর্স রয়েছে, এক্সাম ডেডিকেটেড কোর্স রয়েছে। যেমন ধরো ম্যাথসের কোর্স রয়েছে আমাদের ম্যাথসের কোর্স রয়েছে আমাদের ইংলিশের কোর্স, জিএসজিকের কোর্স, রিজনিং, স্পেশাল কম্বো ব্যাচ রয়েছে আমাদের জেনারেল সায়েন্সের কোর্স, রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, পুলিশ ফাউন্ডেশন। তোমরা যারা মনে করছো জয়েন করবে অবশ্যই কিন্তু করো, টাইম কিন্তু হাতে বেশি নেই। প্রত্যেক দিন সময় নষ্ট করা মানে কিন্তু তুমি নিজের জীবনের যে সুযোগগুলো হারাচ্ছ এক এক করে। তাই অবশ্যই বেশি ভাবনা চিন্তা না করে তোমরা যোগদান করতে পারো। এখানে কিন্তু আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়াই, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এখানে আমি পড়িয়ে থাকি। তার সাথে সাথে কিন্তু তোমাদের সমস্ত এক্সাম এখানে কভার হয়। কনসেপ্ট ট্রিক্সের মাধ্যমে, গল্পের ছলে কিন্তু আমরা বুঝিয়ে পড়িয়ে মুখস্থ করিয়ে দিই। সাথে লাইভ ক্লাস, সব থেকে যেটা বেস্ট পার্ট বলতে পারো, সরাসরি তোমরা আমাদের সাথে কথোপকথনের মাধ্যমে কিন্তু তোমাদের পড়াশোনাটা চালাতে পারো। আর বেশি কিছু বলছি না, সুযোগ হাতছাড়া করো না। এই নাম্বারে কল করতে পারো 8961997944 এবং নিজেদের যদি আরও কোনো কিছু জানার থাকে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করে নিতে পারো। নেক্সট, কোন কমিটি সুপারিশ করেছিলেন যে ভারতের সংবিধান মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হোক? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর মধ্যে কোন কমিটি সুপারিশ করেছিলেন যে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হোক আমাদের সংবিধানে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোথায় এসেছিল? আরআরবি গ্রুপ ডি 2022-এ কিন্তু আসা প্রশ্ন, যে এর মধ্যে কোন কমিটি মৌলিক কর্তব্য আনার কথা কিন্তু সুপারিশ করেছিলেন। মাথা রাখবে, শরণ সিং কমিটি। মৌলিক কর্তব্য প্রত্যেকটা নাগরিককে স্মরণ করিয়ে দেওয়ার কাজটা কিন্তু করেছিলেন আমাদের এই কমিটি। তাই আমরা মনে রাখতে পারি শরণ সিং কমিটি কি করলেন না মৌলিক কর্তব্য আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। মৌলিক কর্তব্য স্মরণ করে দিলেন কে? না শরণ সিং কমিটি। এবার একটু আরও এক্সট্রা ইনফরমেশন এর ব্যাপারে বলি। আগের ক্লাসেও আমরা আলোচনা করেছি, যদিও আবারও এসছে তাই আমাদের আলোচনা করতেই হবে। ফান্ডামেন্টাল ডিউটিজ হবে। তো মৌলিক কর্তব্য যে বিষয়টা সেটা আমরা নিয়েছি কোথা থেকে? না ইউএসএসআর, অর্থাৎ যুক্ত রাশিয়া যেটা ছিল একসময়, সোভিয়েত রাশিয়া, সেই সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু আমরা এফডি বা ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট নিয়েছি। তার সাথে সাথে এই ফান্ডামেন্টাল ডিউটিস কবে আসলো পরীক্ষা জিজ্ঞেস করে, 42তম সংবিধান সংশোধনী, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 1976, এর মাধ্যমে কিন্তু এই আমাদের মৌলিক কর্তব্যটাকে আনা হয়েছিল, আমাদের সংবিধানে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছিল। এর আর্টিকেল নম্বর কত? 4-এর এ নম্বর আর্টিকেল, 4-এর এ আর্টিকেল নম্বর হচ্ছে 51। এটা হচ্ছে পার্ট 4-এর এ আর্টিকেল নম্বর হচ্ছে 51। টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? টোটাল মৌলিক কর্তব্য কিন্তু বর্তমানে রয়েছে 11টা মৌলিক কর্তব্য কিন্তু বর্তমানে রয়েছে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব হচ্ছে বিগত বছরে। দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন কি বলছে? বলছে দেশের 562টি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের রাজনৈতিক একীকরণের জন্য কাকে দায়ী হিসাবে বিবেচনা করা হয়? দেখো দেশ যখন স্বাধীন হচ্ছে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রাজ্য কিন্তু মানে রাজ্যে রাজ্যে বিভাজিত ছিল আমাদের পুরো ভারতবর্ষটা। এবার এই যে রাজ্যে রাজ্যে বিভাজিত, এগুলোকে একত্রিত করা, একীভূত করা, সবাইকে এক জায়গায় নিয়ে এসে ভারতের অন্তর্ভুক্ত করার দায়িত্ব কিন্তু একটা ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যাকে বলা হয় লৌহ পুরুষ বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এবার আয়রন ম্যান বলতে সেই টনি স্টার্ক আয়রন ম্যান নয়, ইনি কিন্তু ভারতবর্ষের আয়রন ম্যান, যাকে বলা হয় সর্দার বল্লভভাই পটেল। ইনি সমস্ত যে রাজ্যগুলো ছিল সেগুলোকে বা দেশীয় রাজ্যগুলো ছিল সেগুলোকে একত্রিত করে ভারতকে কিন্তু একটা যুক্তরাষ্ট্র বা রাজ্যের সমূহতে কিন্তু গঠন করলো। শুধু 3টে অঞ্চল তারা ভারতের সাথে যুক্ত হতে চায়নি, একটা হচ্ছে জুনাগড়, একটা হচ্ছে হায়দ্রাবাদ, আর একটা হচ্ছে কাশ্মীর। যদিও পরবর্তীকালে তাদেরকেও যুক্ত করে নেওয়া হয়েছিল বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো সেগুলো এখন আমি ডিটেলসে যাব না, এগুলো আমি কোর্সে একদম
পুঙ্খানুপুঙ্খানু ভেতরে গিয়ে কিন্তু ভালো করে পড়িয়ে রেখেছি। এখানে জাস্ট আমরা আমাদের যেহেতু মক টেস্টের সিরিজ চলছে তাই কিন্তু আলোচনা করছি এগুলো। আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন বলছে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতবর্ষ স্বাধীনতা পেল সেই সময় কিন্তু আমাদের ভারতে প্রথম নেহেরু মন্ত্রিত্ব তৈরি হয়েছিল, নেহেরু মন্ত্রিসভা বলতে পারো। তার মধ্যে বিভিন্ন ব্যক্তিকে কিন্তু বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে ফাইন্যান্স মিনিস্টার যেমন বর্তমান নির্মলা সীতারামন রয়েছেন, তেমনই কিন্তু সেই সময় যিনি ফাইন্যান্স মিনিস্টার হয়েছিলেন তিনি হচ্ছেন, দেখো, আর কে সঙ্গমান চেট্টি। আর কে সঙ্গমান চেট্টি হচ্ছেন সেই সময়কার ফাইন্যান্স মিনিস্টার। মাথায় কিভাবে রাখবো? চেট্টি, চেট্টিকে আমরা চেক মাথায় রাখতে পারি, চেক হিসাবে মাথায় রাখতে পারি। তাহলে চেক, চেক দিয়ে আমরা কি করি? টাকা ভাঙাই, মানি। মানি মানে সেই মানি আর ফাইন্যান্স, অর্থ, তাই তো? তাহলে এখান দিয়ে আমরা মনে রাখতেই পারি যে চেট্টি নামক একটা ব্যক্তি, যার নামের পাশেই চেক কথাটা কিন্তু রয়েছে, প্রায় চেকের মতনই কথাটা, তো সেই ব্যক্তি কিন্তু ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী ছিলেন। তো দেখো এখানে আরেকটা একজন নাম আছে, জন মাথাই। জন মাথাই ছিলেন ভারতবর্ষের রেলওয়ে মিনিস্টার প্রথমেই, রেলওয়ে এবং পরিবহন, রেলওয়ে মিনিস্টার, রেলওয়ে এবং ট্রান্সপোর্টেশন মিনিস্টার। মাথায় রাখবে কি করে? জন মাথাই। তো ট্রেন মানুষকে কোথায় বসিয়ে নিয়ে যায়? ট্রেন তার মাথায় বসিয়ে তো নিয়ে যায়, কাঁধে বসিয়ে, পিঠে বসিয়ে, মাথায় বসিয়ে নিয়ে যায়। তো সেরকম ভাবে মাথায় রাখতে পারবে যে জন মাথাই, তিনি মাথায় বসিয়ে মানুষকে নিয়ে যাচ্ছেন, তাই তার নামেই কিন্তু আমরা মাথায় রাখতে পারি যে তিনি ভারতবর্ষের প্রথম হেলথ মিনিস্টার। পরীক্ষায় এমনও জিজ্ঞেস করে ভারতবর্ষের প্রথম ডিফেন্স মিনিস্টারকে, ভারতবর্ষের প্রথম হেলথ মিনিস্টারকে, এগুলো জিজ্ঞেস করে। প্রথম ডিফেন্স মিনিস্টার হচ্ছেন বালদেব সিং। নেক্সট হচ্ছে প্রথম হেলথ মিনিস্টার জিজ্ঞেস করে, মাথায় রাখতে হবে যে প্রথম হেলথ মিনিস্টার হচ্ছেন রাজকুমারী অমৃতা কর। এগুলো পরীক্ষায় প্রচন্ড পরিমাণে জিজ্ঞেস করে। প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপরে এগিয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিধানটি গ্রহণ করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান ভারতবর্ষে যে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে প্রশ্ন। তো দেখো মাথায় রাখবে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা বিভিন্ন জিনিস নিয়েছি আমাদের দেশের সংবিধানে। এবার এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা নিয়েছি কোথা থেকে? না ইউএসএসআর থেকে, মানে সোভিয়েত রাশিয়া থেকে নিয়েছি আমরা, মানে রাশিয়া থেকে নিয়েছি। এটা মনে রাখার পদ্ধতি, দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা নিয়েছি এখান থেকে। কি কি নিয়েছি মাথায় রাখবে? ফিফা, মনে আছে রাশিয়াতে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তো সেখান থেকে মাথায় রাখবে ফিফার FI দিয়ে 5 ইয়ার প্ল্যান মাথায় রাখবে, আর FA দিয়ে সুবিধার্থে এটাকে ডি করে নাও, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিজ আমরা এখান থেকে নিয়েছি। একটু আগে বললাম ফান্ডামেন্টাল ডিউটিজ, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ফান্ডামেন্টাল ডিউটিজ আমরা নিয়েছি ইউএসএসআর থেকে। এই যে ইউএসএসআর, এই ইউএসএসআরই কিন্তু বর্তমানে রাশিয়া রূপে কিন্তু বিবেচিত হয়। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশ জার্মানির সংবিধান দ্বারা অনুপ্রাণিত? মানে এর মধ্যে কোন সংবিধান, মানে এর মধ্যে কোন বিষয়টা জার্মানির সংবিধান থেকে আমরা শিখেছি? NTPC 2021 আসা প্রশ্ন। কি হবে? সংশোধন সংবিধান, যেখানে হচ্ছে সংশোধন মানে সংবিধান সংশোধন, এটাকে আমরা এখান থেকে শিখেছি। যুক্তরাষ্ট্র ব্যবস্থা, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ, নাকি একক নাগরিকত্ব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা বিগত বছরে। তো মাথায় রাখবে এই জার্মানি থেকে আমরা শিখেছি জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ, এই জিনিসটা আমরা শিখেছি। সংবিধান সংশোধনটা আমরা কোথা থেকে শিখলাম? সাউথ আফ্রিকা থেকে আমরা শিখলাম সংবিধান সংশোধনী পদ্ধতি, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এই যে আমাদের ফেডারাল স্ট্রাকচার, এটা আমরা কোথা থেকে শিখলাম? আমরা কানাডা থেকে শিখলাম, কানাডার সংবিধান থেকে, ঠিক আছে। একক নাগরিকত্ব আমরা ব্রিটেনের সংবিধান থেকে শিখলাম, ব্রিটেনের সংবিধান থেকে আমরা একক নাগরিকত্বের ধারণা কিন্তু পেলাম। তাহলে এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে কেন্দ্রীয় বাজেট যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য বার্ষিক আর্থিক বিবৃতি নামেও পরিচিত, এবং ভারতের সংবিধান কোন অনুচ্ছেদে এটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ভারতের সংবিধানে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি, এটা আমাদের সংবিধানে রয়েছে, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসছিল, দেখো আরআরবি গ্রুপ ডি 2022 আসা প্রশ্ন। তো দেখো অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা শর্টে AFSO বলি, মানে এটাকে যদি শর্টে বলি একদম ইজি ভাষায়, বহু প্রচলিত ভাষায়, সেটা হবে কি? বাজেট। এই বাজেট যে বিষয়টা,
এই বাজেট যে বিষয়টা এটা কিন্তু আমাদের সংবিধানে রয়েছে। প্রত্যেক বছর কিন্তু মানে আর্থিক এই বাজেট, ফাইন্যান্সিয়াল বাজেট বের হয়, যার মাধ্যমে কিন্তু সারা দেশ আগামী এক বছর কিভাবে চলবে, কত টাকা কোন খাতে ব্যয় হবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করা হয়। তাহলে এই বাজেট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 112 নম্বর আর্টিকেলে। 112 নম্বর আর্টিকেলে কিন্তু এই বাজেট বিষয়টা আমাদের সংবিধানে দেওয়া রয়েছে। নেক্সট দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? আমাদের বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই তপশিলের সংখ্যা টোটাল কিন্তু মূল সংবিধানে ছিল হচ্ছে 8টি, বর্তমান সংবিধানে এটার সংখ্যা হচ্ছে 12টি। তো 12টি আমাদের তপশিল রয়েছে। কোথায় এসেছিল? আরপিএফ এসআই 2018 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট একটা ভালো প্রশ্ন, 2 বছর এসছে দেখো, মানে একই ইয়ারে দুবার এসছে, 2021-এ 8 তারিখে এবং 3 তারিখে, মানে এপ্রিল মাসের। কি প্রশ্ন করেছে? ভারতীয় সংবিধানের শিক্ষা কোন তালিকায় অধীনে রাখা হয়েছে? ভারতীয় সংবিধানের শিক্ষা বিষয়টা, এডুকেশন বিষয়টা কোন তালিকার মধ্যে রাখা হয়েছে? তালিকা বলতে কিসের কথা বলা হচ্ছে? 7th যে শিডিউল রয়েছে, 7 নম্বর তপশিল রয়েছে, এই 7th যে শিডিউল রয়েছে, এই শিডিউলের মধ্যে কিন্তু 3টে লিস্ট রয়েছে ভাগ করা। একটা সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। মানে 3 জায়গায় কিন্তু ক্ষমতাটাকে ডিভাইড করা রয়েছে। কিছু ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রকে, কিছু ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যকে, এবং কিছু ক্ষমতা উভয়ের হাতেই কিন্তু রাখা হয়েছে। তাহলে এই শিক্ষা বিষয়টা কোথায়? এই শিক্ষা বিষয়টা কোথায় রাখা হয়েছে? মাথায় রাখতে হবে, শিক্ষা বিষয়টা হচ্ছে কনকারেন্ট লিস্টে রাখা হচ্ছে। এটা আগে স্টেট লিস্টে ছিল, পরবর্তীকালে এটা কিন্তু নিয়ে আসা হয়েছে কনকারেন্ট লিস্টে। মানে বর্তমানে এই শিক্ষা বিষয়ে যে অধিকারটা বা শিক্ষা বিষয়ে যে ক্ষমতাটা, এটা কিন্তু কেন্দ্র সেটা নিয়ে হস্তক্ষেপ করতে পারে, আইন প্রণয়ন করতে পারে, রাজ্য কিন্তু চাইলে করতে পারে। নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানের কোন দুটি অনুচ্ছেদ বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা সবচেয়ে বেশি স্পষ্টভাবে প্রকাশ করে? বিচার বিভাগীয় পর্যালোচনা মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে কোনো একটা আইন ধরো দেশের মধ্যে প্রবর্তন হলো, নতুন করে আসলো, এবার সেই আইনটা আদৌ বৈধ কিনা, সেই আইনটা কি আদৌ সংবিধান উল্লঙ্ঘনী কিনা, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা বা এই বিষয়টাকে যাচাই করার ক্ষমতা বা দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। তো সুপ্রিম কোর্ট সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখতে পারে, যেটাকে বলা হবে জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, তো জুডিশিয়াল রিভিউর যে ধারণা আমরা স্পষ্টভাবে দেখতে পাই আর্টিকেল 32 আর আর্টিকেল 226-এর মাধ্যমে। আর্টিকেল 32-র মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু জুডিশিয়াল রিভিউ কেসটাকে দেখে, যে কোনো আইন আসলো সেটা আদৌ আইন দ্বারা মানে আইন অমান্যকারী হচ্ছে কিনা, কি বিষয়, এই বিষয়টা কিন্তু চেক করার দায়িত্ব সুপ্রিম কোর্টের 32-এর মাধ্যমে রয়েছে, এবং 226-এর মাধ্যমে রয়েছে হাইকোর্টের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমাদের দেখো, এনটিপিসিতে আসা প্রশ্ন, আবারও এনটিপিসির প্রশ্ন বলছে যে কোনটি বা কোনগুলি ভারতের একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে এর মধ্যে কোনটি বা কোন বিষয়টির মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ আমরা একটা সেকুলার কান্ট্রি। তো কোন বিষয়ের মাধ্যমে? অপশনগুলো একটু পড়ি। সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে জানতে পারি আমরা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মাধ্যমে জানতে পারি, নাকি অনুচ্ছেদ 44-এর মাধ্যমে জানতে পারি, নাকি অনুচ্ছেদ 475-এর মাধ্যমে জানতে পারি? তো একটা জিনিস ভাবো, প্রস্তাবনা তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছিলাম, প্রস্তাবনার ব্যাপারে আলোচনা বলেছিলাম যে 3টে শব্দ যুক্ত হয়েছিল প্রস্তাবনাতে পরবর্তীকালে। তো সেই 3টে শব্দের মধ্যে কি কি? সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, সেকুলার, ঠিক আছে, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ কিন্তু আমাদের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল, অর্থাৎ প্রস্তাবনায় কিন্তু আমরা সেকুলার শব্দটা দেখতে পাবো। সেকুলার মানে সর্বধর্মীয় বা ধর্মনিরপেক্ষ একটা দেশ বলতে পারো। তাহলে আমরা এটা প্রস্তাবনায় কিন্তু দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে, সুন্দর করে, যে আমরা একটা সর্বধর্মীয় দেশ। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে যে দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের বললাম ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তাহলে বলছে যে ভারতীয় সংবিধানের সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ইন্টিগ্রিটি অ্যাকচুয়ালি ইউজ হয়েছিল। ইন্টিগ্রিটি, ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু যুক্ত হয়েছিল কিসের মাধ্যমে? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল? পরীক্ষায় কিন্তু বারংবার জিজ্ঞেস করে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে হবে। দেখো, মাথায় রাখবে 42তম সংবিধান সংশোধনী 1976-এর মাধ্যমে যুক্ত হয়েছিল, এটাকেই ক্ষুদ্র সংবিধান কিন্তু বলা হয়। নেক্সট দেখো,
নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে লেখা আছে যে ভারত অর্থাৎ ভারতবর্ষ, বা এটা অ্যাকচুয়ালি ইংলিশে পড়লে ভালো সুবিধা হবে, যে ইন উইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা রয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ আমরা ভারতের দুটো নাম পাচ্ছি কোন আর্টিকেলে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়াও পাচ্ছি ভারতও পাচ্ছি। তো এই দুটো নাম আমরা কোথায় পাচ্ছি? তো মাথায় রাখতে হবে এই দুটো নাম যে আমরা পাচ্ছি আর্টিকেল 1-এ, ভারতের পরিচয়, ভারতের নেচার, ভারতের মানে বলতে পারো তার যে এরিয়া, তার টেরিটরি, তার ব্যাপারে কিন্তু একটা সম্পূর্ণ স্বচ্ছ ধারণা আমরা আর্টিকেল 1-এর মাধ্যমে পাই। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কথাটা কিন্তু আমরা সুন্দর করে এখানেই খুঁজে পাই। তাহলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই কথাটা আর্টিকেল 1-এ পাচ্ছি। আর একটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ স্টেট অর্থাৎ রাজ্যের সমূহ, এই কথাটা আমরা এখান থেকে পাচ্ছি। যে ভারতবর্ষের নেচারটা কেমন, প্রকৃতিটা কেমন, প্রকৃতি বলতে সেই প্রকৃতি নয়, নেচার মানে আমাদের বায়ু প্রকৃতি এগুলো কিন্তু নয়, এটা মেনলি হচ্ছে আমাদের ভারতের আকৃতি, ভারতের পলিটিক্যাল যে নেচারটা সেটা কেমন সেটা কিন্তু বলতে চেয়েছে। নেক্সট দেখো, এনটিপিসিতে আসা প্রশ্ন প্রচন্ড পরিমাণে রিপিটেড আর ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে সিকিম কবে ভারতকে একটি রাজ্য হয়েছিল, অর্থাৎ সিকিম কবে ভারতের একটি রাজ্য গঠন হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিকিম কবে ভারতের একটি রাজ্য হয়েছিল? মাথায় রাখবে সিকিম কিন্তু এক সময় ভারতের অংশ ছিল না, এটা চোগিয়াল রাজবংশের কিন্তু অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে তারা চাইলো যে ভারতের অন্তর্ভুক্ত হবে, তারা ভারতের সাথে যুক্ত হবে। কবে চাইলো? মাথায় রাখবে দুটো মানে সংবিধান সংশোধনী হয়েছিল, একটা হচ্ছে 35তম সংবিধান সংশোধনী 35th, এটার মাধ্যমে সিকিম কিন্তু ভারতের সাথে যুক্ত হলো আংশিকভাবে, ঠিক আছে, প্রথম অবস্থায়। এটা সালটা ছিল 1974। তারপরে তারা যখন 1 বছর আংশিকভাবে যুক্ত হয়ে থেকে দেখলো যে না ঠিক আছে ভালো লাগছে, ভারতের সাথে থাকা যাবে, ভারতের সাথে থাকা কিন্তু ভালো, আর ভারতের সাথে থাকলে কিন্তু হয়তো দেশের উন্নতি হবে, ওদের রাজ্যের উন্নতি হবে, তাই তারা কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করলো যে না আমরা ভারতের সাথে পূর্ণভাবে যোগদান করব। 1975-এ 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই সিকিমকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হলো, ফুল ফ্লেজেড স্টেট করা হলো। একটা প্রশ্ন তোমাদের জন্য রাখি, তোমরা অবশ্যই উত্তর দেবে যে সিকিম ভারতের কততম রাজ্য, সিকিমের যে স্টেট কততম স্টেট, এটা তোমরা অবশ্যই উত্তর দিয়ে জানাবে। সিকিম ভারতের কততম রাজ্য? ঠিক আছে, সঠিক উত্তর তাহলে 1975। নেক্সট দেখো, আরআরবি যেইতে আসা প্রশ্ন বলছে নিচের কোনটি ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত নয়, এর মধ্যে কোনটি ভারতের নাগরিকত্ব পাওয়ার একটি শর্ত নয়? দেখো ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যে আইনটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন 1955, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955, 1955। এর মাধ্যমে মাথা রাখবে 5টা উপায়ে নাগরিকত্ব পাওয়া যায় আর 3টে উপায়ে নাগরিকত্ব চলে যেতে পারে তোমার। তাহলে 5টা উপায়ে নাগরিকত্ব তুমি পাচ্ছ, 3টে উপায়ে নাগরিকত্ব চলে যাচ্ছে। তাহলে এর মধ্যে কোনটি একটি উপায় নয় নাগরিকত্ব পাওয়ার জন্য? জন্মসূত্রে নাগরিকত্ব, বংশসূত্রে নাগরিকত্ব, সম্পত্তির অধিকারের নাগরিকত্ব, স্বাভাবিককরণে বা দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব। তো এর মধ্যে কোনটি একটি উপায় নয় নাগরিকত্ব পাওয়ার জন্য? দেখো নাগরিকত্ব পেতে গেলে যে 5টা উপায় হয় সেটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব, বংশসূত্রে নাগরিকত্ব, স্বাভাবিককরণের মাধ্যমে নাগরিকত্ব, এবং উত্তরাধিকারী সূত্রে নাগরিকত্ব, এবং আরেকটা লাস্ট যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে রাজ্য অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে নাগরিকত্ব। বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন নিয়মাবলী রয়েছে, সেগুলো ফলো করে নাগরিকত্ব পাওয়া যায়। তো এর মধ্যে কোথাও আমরা সম্পত্তির অধিগ্রহণ, অর্থাৎ তুমি সম্পত্তি কিনে ভারতের নাগরিকত্ব নিতে পারছো, এরকম কিন্তু কোথাও বলা নেই। মেনলি তোমার জন্মের ভিত্তিতে কিন্তু নাগরিকত্ব ভারতবর্ষে দেওয়া হয়। আর একটা ভিত্তিতে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যারা সম্পূর্ণ বিদেশি মানুষ তারাও কিন্তু ভারতবর্ষে যদি একটা লং টার্ম একটা মানে বেশ অনেক বছর থেকে যায়, প্রায় 10 বছর যদি ভারতবর্ষে থাকে, তাহলে তারা নাগরিকত্ব পেতে পারে, সেটা হচ্ছে স্বাভাবিককরণ পদ্ধতির মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। কিন্তু এখানে আমরা কোথাও সম্পত্তি অধিগ্রহণ বা প্রপার্টি অ্যাকোয়ারের মাধ্যমে নাগরিকত্ব এটা কিন্তু দেখতে পারলাম না, তাহলে এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, এনটিপিসিতে আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের এক্সামেই আসা প্রশ্ন। বলছে ভারতের সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে কোন বছরে অনুচ্ছেদ 21-এর এ অন্তর্ভুক্ত করা হয়, যার অধীনে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা
বিধানকে একটি মৌলিক অধিকার হিসাবে বিবেচনা করা হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে 21-এর এ নম্বর যে আর্টিকেল রয়েছে এটা কত সালে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে, এবং বলে দিয়েছে দেখো 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে, এবং এর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে কি করা হবে না বিনামূল্যে কিন্তু এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে, এটাই বলা হয়েছে। তো কবে কত সালে দেখো, মানে সংবিধান সংশোধনীটা বলেই রেখেছে, সালটা শুধু মাথায় রাখতে হবে। 2002 সালে, 2002 সালে কিন্তু এই 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি কি হলো মাথা রাখবে। 2002 সালে এই 86তম 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেগুলো হয়েছিল সেগুলো একটু মাথায় রাখবে। কি কি হলো? 21-এর এ যুক্ত হলো, 21-এর এ অর্থাৎ রাইট টু এডুকেশন যুক্ত হলো। নেক্সট 45 নম্বর আর্টিকেলে বলা হলো যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে, ঠিক আছে। আর একটা যেটা যুক্ত হলো সেটা হচ্ছে 51-র এ অর্থাৎ মৌলিক কর্তব্যতে ক্লজ কে যুক্ত হলো, অর্থাৎ বাবা মার দায়িত্ব হবে বা কর্তব্য হবে প্রত্যেক শিশুকে, প্রত্যেক সন্তানকে জোর করে স্কুলে পাঠাতে হবে, সেটা কিন্তু দায়িত্ব এই আমাদের বলতে পারো মানে আমাদের প্রত্যেকটা অভিভাবক বা প্যারেন্টসের। এটা আর্টিকেল 51-এর এ ক্লজ কে বলছে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো এনটিপিসি 2021 আসা প্রশ্ন, বলছে ভারতের সংবিধানের 72 অনুচ্ছেদ 3 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? আবারও আর্টিকেল বেসড প্রশ্ন, প্রচুর পরিমাণে আর্টিকেল বেসড প্রশ্ন কিন্তু আসছে। তাহলে 72তম যে আর্টিকেল রয়েছে এটা কিসের সাথে সম্পর্কিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা মাথায় রাখবে যে 72তম যে আর্টিকেলটা রয়েছে এটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। মাথায় রাখতে হবে রাষ্ট্রপতি কিন্তু চাইলে ক্ষমা করতে পারে যে কোনো আসামিকে, অপরাধীকে, এবং সেই আসামি অপরাধী যদি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায় তাহলে কিন্তু ফাঁসির সাজাও মকুব হয়ে যায় বা মাফ হয়ে যায় বলতে পারো। তাহলে 72 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া রয়েছে সংবিধানের মাধ্যমে। নেক্সট দেখো ভারতের সংবিধানের 324 অনুচ্ছেদে ড্যাশের সাথে সম্পর্কিত, অর্থাৎ 324 নম্বর আর্টিকেল কিসের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে প্রশ্ন। তো মাথা রাখবে 324 নম্বর আর্টিকেল হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন, অর্থাৎ ভারতবর্ষে একটা ইলেকশন কমিশন রয়েছে, সেই ইলেকশন কমিশনের থাকার যে কথাটা সেটা কিন্তু এই আর্টিকেল 324 বলছে। কয়েকটা পার্টের ব্যাপারে আলোচনা করি। দেখো পার্ট 14-তে রয়েছে হচ্ছে ইউপিএসসি, পার্ট 14-তে রয়েছে ইউপিএসসি, পার্ট 15-তে রয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন পরীক্ষা জিজ্ঞেস করে কিন্তু এখান থেকে প্রশ্ন প্রচন্ড পরিমাণে জিজ্ঞেস করে, এই পার্ট সংক্রান্ত প্রশ্ন কিন্তু হিউজ পরিমাণে জিজ্ঞেস করে। পার্ট 16-তে রয়েছে, পার্ট 16টা যদি বাদ দিই, পার্ট 16-তে আমাদের দরকার নেই, যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 17 নম্বর পার্ট। 17 নম্বর পার্টে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষার কথা দেওয়া রয়েছে এখানে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। নেক্সট 18 নম্বর পার্টে রয়েছে এমার্জেন্সি, জরুরি অবস্থা দেওয়া রয়েছে। 20 নম্বর পার্টে রয়েছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধনী পদ্ধতি কিন্তু পার্ট 20-তে রয়েছে। তাহলে এখানেই আমরা পাচ্ছি ইলেকশন কমিশন, যার আর্টিকেল নম্বর হচ্ছে 324, যেখানে কিন্তু একটা ফ্রি ইলেকশন কমিশন বা স্বাধীন ইলেকশন কমিশনের গঠন করার অধিকার দিচ্ছে। ঠিক দেখো নিম্নলিখিতগুলিদের মধ্যে কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করে থাকেন? ভেরি ইম্পর্টেন্ট, সিজেআই কে নিয়োগ করে থাকেন? দেখো বর্তমানে সিজেআই নাম জিজ্ঞেস করে, বর্তমানে যিনি সিজেআই রয়েছেন তার নাম হচ্ছে সূর্যকান্ত, সূর্যকান্ত ইনি হচ্ছেন বর্তমান সিজিআইর, এবং এই সিজিআই কে নিযুক্ত কে করেন, কে অ্যাপয়েন্ট করেন, এটাই হচ্ছে প্রশ্ন। তো এই সিজিআই কে নিযুক্ত করেন কে হবে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কিন্তু এই সিজিআই কে অ্যাপয়েন্ট করে থাকেন। নেক্সট প্রশ্ন দেখো তথ্য জানার অধিকার অর্থাৎ রাইট টু ইনফরমেশন আইন কত সালে কার্যকর হয়েছিল? দেখো আমাদের মানুষদের কিন্তু বেঁচে থাকার জন্য বেশ কিছু অধিকার লাগে, তার মধ্যেও রাইট টু ইনফরমেশন অর্থাৎ তুমি তথ্য জানতে পারো, তোমার অধিকার এটা, তুমি সরকারের থেকে যে কোনো রকমের কিন্তু ইনফরমেশন নিতে পারো। তো এই অধিকারটা আমাদের সংবিধান দিচ্ছে আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে, যেটা এসেছিল 2005 সালে। এটা বহুবার রিপিটেড একটা প্রশ্ন, মাথা রাখবে আন্ডার আর্টিকেল 21 এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, 21 নম্বর আর্টিকেলের মাধ্যমে রাইট টু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি তুমি যদি মনে করো যে তুমি কিছু জানতে চাও, দেখবে স্কুলের খাতা চেক করার জন্য আরটিআই করা হয়, কি করা হয় না আরটিআই করা হচ্ছে,
তো আরটিআই মানে কি? এই আরটিআই তো মানে ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন। আরটিআই মানে হচ্ছে তুমি তথ্য জানার জন্য সরকারকে আবেদন করছো। আরটিআই এর ওয়েবসাইট আছে যার মাধ্যমে তুমি কিন্তু করতে পারবে, এবং এই ইনফরমেশনটা তোমায় কে দেবে? সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সিআইসি তোমাকে এই ইনফরমেশনটা দেবে। আরটিআই এর মাধ্যমে তুমি যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো তথ্য ভারতবর্ষের ব্যাপারে জানতে চাও, তুমি কিন্তু জানতে চাইলে কিন্তু জানতে পারবে। নেক্সট দেখো, আরআরবি যেইতে আসা প্রশ্ন বলছে রাজ্যসভার 1/3 সদস্য প্রতি কত বছর পর অবসর গ্রহণ করে থাকে? তাহলে 1/3 সদস্য প্রত্যেক কত বছর পর অবসর গ্রহণ করে? মাথায় রাখবে আমাদের পার্লামেন্টের দুটো হাউস, একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। দুটোর ব্যাপারে একটু আলোচনা করে নিই। তো দেখো লোকসভা দুটো আর্টিকেল প্রথমে বলি। দেখো দুটো আর্টিকেল হচ্ছে, এটার 81 নম্বর আর্টিকেল আর এটা হচ্ছে 80 নম্বর আর্টিকেল। এই লোকসভাকে বলা হয় লোয়ার হাউস বলা হয়, রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। এবার এই লোকসভায় প্রত্যেক 5 বছর অন্তর ইলেকশন হয়, 5 বছর অন্তর কিন্তু ইলেকশন হয়। রাজ্যসভায় কি হয় না, রাজ্যসভায় 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু রিটায়ার করে যায়। ঠিক আছে, 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর রিটায়ার করে যায়। আর পার মেম্বার, প্রত্যেকটা মেম্বারের কিন্তু মেয়াদ হয় হচ্ছে 6 বছরের। আর এদের এরম নয়, এদের কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর মানে পুরো সদনটাই কিন্তু রিপ্লেস হয়ে যায়। পুরো সদনে নতুন করে কিন্তু আবারও লোকসভা ইলেকশন হয়। তোমরা প্রত্যেকে কিন্তু এখানে লোকসভায় ভোট দাও, যার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা এমপি তাদের পদ থেকে কিন্তু চেঞ্জ হয়ে আবারও পুনরায় কেউ কেউ আসে, কেউ কেউ কিন্তু চলে যায়। এরমভাবে কিন্তু পুরো লোকসভাটা চলে। তো লোকসভার যে ইলেকশন সেটাকে বলা হয় ডাইরেক্ট ইলেকশন, কারণ মানুষ কিন্তু সরাসরি এখানে ভোট দেয়। আর রাজ্যসভা ইলেকশনটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন, কারণ আমরা কিন্তু রাজ্যসভায় ভোট দিই না। তাহলে কে দেয় রাজ্যসভায় ভোট? আমরা দিই না, কেউ তো দেয়। তো দেখো এখানে মানুষ দেয় ভোট, এখানে পিপল দেয় ভোট, তাই তো এখানে মানুষ কিন্তু ভোট দেয়। আর এই রাজ্যসভায় কে ভোট দেয়? এমএলএরা ভোট দেয়, আমাদের হয়ে আমাদের নির্বাচিত এমএলএরা কিন্তু এখানে ভোট দেয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভায় 1/3 সদস্য কত বছর পর পর অবসর গ্রহণ করে? 2 বছর পর পর। দ্বিতীয় দ্বিতীয় বছর, মানে প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু ইলেকশনটা হয়, প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু ইলেকশন হয়ে থাকে। চলো, বলেছে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক ছাড়বো। দেখো একটা ছোট্ট জিনিস তোমাদের আমি বলে দিই, ছোট্ট একটা জিনিস আলোচনা করে দিই। আর্টিকেল আর্টিকেল 63 বলছে যে ভাইস প্রেসিডেন্ট হবেন এক্স অফিসিও চেয়ারম্যান, এক্স অফিসিও অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ পদাধিকার বলে যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যানও হবেন। তো এই বিষয়টা কোথা থেকে আসলো, মানে এই বিষয় অনুযায়ী তোমরা আনসার ইজিলি করতে পারবে যে প্রথম চেয়ারম্যান কে ছিলেন। প্রথম উপরাষ্ট্রপতির নাম যদি জানো তাহলে কিন্তু বার করতে পারবে। এটা আমি উত্তর করব না, এটা তোমাদের জন্য থাকবে হচ্ছে HW। নেক্সট প্রশ্ন দেখো আমাদের স্ক্রিনে চলে এসছে। ভারতীয় সংবিধানের 124 অনুচ্ছেদের একটি বিধান অনুসারে একজন সুপ্রিম কোর্টের বিচারক ড্যাশ বছর পর্যন্ত পদে বহাল থাকতে পারে? মানে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে একটি সুপ্রিম কোর্টের যে বিচারক হবেন, যিনি বিচারপতি হবেন, তিনি কত বছরের জন্য তার পদে বহাল থাকতে পারবেন? মাথা রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65, আর হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 62। তাহলে সঠিক উত্তর আমার এখানে 65 বছর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ড্যাশ বলতে এমন মামলা বোঝায় যেগুলো সুপ্রিম কোর্ট সরাসরি বিবেচনা করতে পারে তার আগে নিম্ন আদালতে না গিয়ে। মানে বলেছে যে এমন কিছু মামলা বা এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে সরাসরি ডাইরেক্ট পাওয়ার থাকে। তো সেই পাওয়ারগুলো কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া রয়েছে, সে কিন্তু ভাবনা চিন্তা না করেই বলতে পারো নিজ ইচ্ছায় সেই বিষয়গুলো কিন্তু তার জুরিসডিকশনের আন্ডারে নিতে পারে। তো সেই টাইপের কেসগুলোকে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সুপ্রিম কোর্টের দেখো, সুপ্রিম কোর্টের আর্টিকেল নম্বর প্রত্যেকে যেন 124 দিয়ে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। এবার সুপ্রিম কোর্টকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যেগুলো সুপ্রিম কোর্টেরই নিজস্ব ক্ষমতা, সেগুলোকে বলা হয় হচ্ছে মূল এখতিয়ার। কি বলা হয়? মূল এখতিয়ার। আর্টিকেল 131-এর মধ্যে মূল এখতিয়ার রয়েছে, অর্থাৎ অরিজিনাল জুরিসডিকশন। এবার এগুলোর মধ্যে কি ক্ষমতা পড়ে? যেমন ধরো ফেডারেল স্ট্রাকচার, ভারতের মানে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতের মধ্যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক, এই যে ফেডারাল স্ট্রাকচারটা, এই বিষয়টাই কিন্তু রক্ষা করতে হবে। এটা হচ্ছে একটা বিরাট বড় ক্ষমতা যেটা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে।
তাছাড়া বিভিন্ন ক্ষমতা রয়েছে প্রত্যেকে জানো। রিট এখতিয়ার আর্টিকেল 32-এর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। উপদেষ্টা এখতিয়ার, রাষ্ট্রপতি চাইলে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে বিভিন্ন রকমের সাজেশন নিতে পারে। অ্যাপিল এখতিয়ার, অ্যাপিল মানে বিভিন্ন কেস তুমি হতে পারে তোমার লোয়ার কোর্টে তুমি তার বিচার পাওনি বা সন্তুষ্টজনক বিচার পাওনি, তুমি কিন্তু আপার কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট, দ্য হাইয়েস্ট কোর্ট অফ ইন্ডিয়া, সেখানে অ্যাপিল করলে সেখানে কিন্তু তোমার অ্যাপিলকে গ্রহণ করা যেতে পারে। তো সেই বিষয়টা অ্যাপিলের মাধ্যমে হলো। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে মূল এখতিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, এনটিপিসিতে আসা প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনার রয়েছেন। এনাকে কে নিযুক্ত করে থাকেন? অবশ্যই এই পদে কিন্তু নিযুক্ত করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বহু ক্ষমতা রয়েছে, রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী অনেক কিছু করতে পারে। যদিও মানে মানে যদি তুমি ওপরে ওপরে দেখো, ইনিশিয়ালি দেখো যে রাষ্ট্রপতি কি করছে, তার মধ্যে তোমাকে মনে হবে যে রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা দেওয়া রয়েছে, অনেক কিছু করছে রাষ্ট্রপতি। কিন্তু অ্যাকচুয়ালি পেছন দিয়ে দেখতে গেলে রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতায় কিন্তু কন্ট্রোল করছে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রী পরিষদ। ঠিক আছে, এই মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির প্রত্যেকটা কিন্তু সিদ্ধান্তকে ম্যানুপুলেট করে, কন্ট্রোল করে। আর্টিকেল 74 এই কথাটাই বলে রেখেছে যে দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে যাকে অ্যাসিস্ট করার জন্য থাকবে একটা মন্ত্রী পরিষদ, যে মন্ত্রী পরিষদ কিন্তু রাষ্ট্রপতিকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে, সাজেশন দেবে, মানে তাদের কিন্তু বিভিন্ন রকমের পরামর্শ দেবে, যার মাধ্যমে দেশটা কিন্তু চালানো হবে। নেক্সট দেখো, বলেছে যে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হলো? 1951 থেকে 1952-র মধ্যে। প্রথম নেহেরু মন্ত্রিত্ব বললাম, যার মাধ্যমে কিন্তু প্রথম এরকম ইলেকশনটা হয়েছিল। নেক্সট দেখো, ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? না সুকুমার রায় বা সুকুমার সেন। সুকুমার রায় নয়, সুকুমার সেন হবে। সুকুমার সেন হচ্ছেন প্রথম নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, আরপিএফ কনস্টেবল আসা প্রশ্ন, বলেছে নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনীটা ভোটাধিকারের বয়স 21 থেকে 18-তে কমিয়ে এনেছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মানে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটের যে বয়স সেটা 21 থেকে 18 করে দিয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা, মাথা রাখবে। 61তম সংবিধান সংশোধনী 61 এর মাথা রাখবে যে 21 থেকে 18 করে দেওয়া হয়েছে, অর্থাৎ কমিয়ে দেওয়া হয়েছে বয়সটা। তো এই যে বয়সটা কমানো হলো, রিডাকশন ইন এজ অফ ভোটিং, এটা করা হলো কোথায়? না 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার এই যে ভোটিং এর যে বয়সটা, এই বিষয়টা মানে কত হবে কি বৃত্তান্ত, 18 বছর হলেই তুমি ভোট দিতে পারবে, এটা রয়েছে 326 নম্বর আর্টিকেলে, মাথায় রাখবে। 326 নম্বর আর্টিকেলে কিন্তু ভোটিং এজের ব্যাপারে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন এটাই আমাদের আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। বলছে যে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অষ্টম তপশিল সংশোধন করে বোডো, ডোগরি, মাইথালি, সাঁওতালি ভারত মানে ভাষাটা ভারতের সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাথায় রাখবে যে ভারতবর্ষে যে আমাদের ভাষাগুলো রয়েছে সরকারি ভাষা, টোটাল 22টি ভাষা, তার মধ্যে লাস্ট এই যে প্রশ্নটা করেছে, লাস্ট বারের জন্য যেসব ভাষাগুলো যুক্ত হলো ভারতের সংবিধানের সরকারি ভাষায়, সেগুলো হচ্ছে বোডো, ডোগরি, মাইথালি এবং সাঁওতালি। এই ভাষাগুলো 92তম সংবিধান শক্তির মাধ্যমে যুক্ত হয়েছিল। 92তম সংবিধান শক্তির মাধ্যমে এটা কিন্তু ভারতের সংবিধানে জায়গা করে নিতে পেরেছিল। ঠিক আছে, চলো তাহলে এই হলো আমাদের 30টা প্রশ্নের সেট, যেখানে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো কমেন্ট বক্সে। এরম আমরা কিন্তু আরও একটা সেট করব, যার মাধ্যমে কিন্তু পুরো এই আমাদের আপকামিং যে এক্সাম রয়েছে তার জন্য কিন্তু প্রস্তুতিটা একদম তুঙ্গে নিয়ে যাব। তো অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য জানিও কমেন্ট বক্সে, কিন্তু অবশ্যই আনসারগুলো করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।